নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে আরো এক অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের জালে। নিগো মাফিয়া হিসেবে পরিচিত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে সোমবার আগরতলায় নিয়ে এলো রাজ্য পুলিশ। এদিকে সোমবার আদালতে তোলা হলো উষাবাজার গুলিকাণ্ডে অভিযুক্ত 4 জনকে। ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত সানি সাহা, বীর চক্র ঘোষ, ওমা সরকার এবং আকাশ করকে সোমবার আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন, অভিযুক্ত আকাশ করকে 6 দিনের পুলিশ রিমান্ড, ওমা সরকারকে 3 দিনের পুলিশ রিমান্ড এবং বীর চক্র ঘোষ ও সানি সাহাকে জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে পুলিশের তরফে। উষাবাজার গুলিকাণ্ডে আরো এক অভিযুক্তকে রায়গঞ্জ থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করবে পুলিশ বলে জানিয়ে দিলেন তিনি। জন্য 3 দিনের পুলিশ রিমান্ড, আকাশের জন্য 6 দিনের পুলিশ রিমান্ড, আর বাকি 2 জনের জন্য জেসি কোর্টমেট। এই কেসে কি আর অন্য কারোকে এখন পর্যন্ত আটক করা হয়েছে? হ্যাঁ, গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে। আজকে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছার কথা, সুতরাং কালকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। যাদের নাম প্রথম সারিতে আছে রাজু বর্মন এবং তার আরেকজন, তারা এখনো পাওয়া যাচ্ছে না। পুলিশ কি কোনো চেষ্টা চলছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে খুব শীঘ্রই। এটা দেখুন, এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে, সুতরাং হি সাস্টেইন ইনজুরিজ। এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে, কোর্টে এসে বলছে, কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ রিমান্ড দে হ্যাভ টেকেন দিস। আপনারা কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করছিলেন? আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি, আমাদের পুলিশ কখনো ওকে টর্চার করেনি, সে নিজে থেকেই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই, পুলিশের কোনো হাত নেই। বাথরুমে যদি আমি আজকে পড়ে গিয়ে ব্যথা পাই, তার জন্য কি এনিবডি রেসপন্সিবল? এদিকে নিগো মাফিয়া হিসেবে পরিচিত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে সোমবার আগরতলায় নিয়ে এলো রাজ্য পুলিশ। বিমানবন্দরে ভারতরত্ন সংঘ ক্লাব সংলগ্ন এলাকার বিক্ষুব্ধ কিছু যুবক আগে থেকেই হাজির ছিল। তারা রাকেশ বর্মনের উদ্দেশ্যে বেশ কিছু অশ্রাব্য ভাষাও ছুড়ে দেয়। পুলিশ রাকেশ বর্মনকে গাড়িতে তুলে বিমানবন্দর থেকে অতি দ্রুত বেরিয়ে যায়। উষাবাজার গুলিকাণ্ডে বারবার নাম উঠে আসছে অভিযুক্ত নিগো মাফিয়া রাজু বর্মনেরও। রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন গ্রেপ্তার হওয়ায় পুলিশের তদন্তে নয়া মোড় নিতে শুরু করলো। বাকি অভিযুক্তরা পুলিশের তদন্তের হাই ভোল্টেজ টর্চের আলোতে কতটা দ্রুত ধরা পড়ে সেটাই এখন দেখার। সান্দন টিভি। নিম্নমানের রাস্তার কাজ নিয়ে প্রতিবাদ করা এলাকাবাসীদের হুমকি দিল সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীরা। এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনা রাজধানী আগরতলার নন্দননগরের সরকার পাড়ায়। রাজধানী আগরতলার নন্দননগরে সরকার পাড়ার কোয়ার্টার চৌমুনি থেকে একটি রিসোর্ট পর্যন্ত চলাচলের জন্য 12 ফুট একটি রাস্তা ছিল। স্থানীয়রা এই রাস্তাটিকে পিচের রাস্তা করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীদের দাবি মেনে বর্তমান সরকার এই রাস্তাটি 18 ফুট করার পরিকল্পনা গ্রহণ করে, এমনটাই বক্তব্য এলাকাবাসীদের। এলাকাবাসীরা জানিয়েছে 18 ফুট পিচের রাস্তা তৈরি করার জন্য রাস্তার দুপাশের বাড়িঘরের মালিকরা 3 ফুট করে জায়গা ছেড়ে দেয়। এই 18 ফুট পিচের রাস্তার সঙ্গে ড্রেন নির্মাণের কাজটিও ধরা রয়েছে, কিন্তু বর্তমানে ঠিকাদার যেভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে, এতে করে লক্ষ্য করা গেছে রাস্তাটি পিচের জন্য ধরা হয়েছে 12 ফুট, আর 3 ফুট রাখা হয়েছে ড্রেন নির্মাণের জন্য। বাকি 3 ফুট নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই ঠিকাদারের। স্থানীয়দের অভিযোগ, স্থানীয়রা ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করলে ঠিকাদার নাকি তাদেরকে জানিয়েছেন যেভাবে পিচের রাস্তা নির্মাণের কাজ চলছে সেভাবে চলবে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, পিচের রাস্তা তৈরি করার জন্য অনেকেই তাদের বাড়িঘরের মূল্যবান গাছও কেটে ফেলেছে। ড্রেন সহকারে পিচের রাস্তার
যদি 18 ফুট না হয় তাহলে রাস্তার এক পাশের বাড়িঘরগুলো মালিকরা যে 3 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছে এর ক্ষতিপূরণ কে দেবে? এখানে শেষ নয়, পিচের রাস্তার নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ তুলছে স্থানীয়রা। আর এদিকে পাইপ লাইন, আমরা তো আর গ্যাসের পাইপ লাইন বা জলের পাইপ লাইন, তো আমরা দেখতেছি অকনে রাস্তায় আছে 12 ফুট আর ড্রেনে আছে তোমার 3 ফুট, 12 13 15 ফুট আর 3 ফুটের জায়গা তারা ছাড়িয়ে দিচ্ছে এমনি। তারা কইছে এটা হইতো না, লাগতো না, এটা এমনি চলবো। তাহলে রাস্তা যদি আমার যদি 18 ফুট থাকে, তাহলে 18 ফুট না হলে তুমি আমার রাস্তার মাঝে জায়গা নেওয়ার দরকার কি আছে? সবাই তো সবাই তো রাস্তা জায়গা আছে, সবাই ছাড়ছে। তারপরে যদি অল্প জায়গা তো কাজের গুণগত মান কেমন? কাজের গুণগত মান একদম টাকলা দিয়ে রাখিছে, থার্মোকল দিয়ে রাখছে, এদিকে ডালের মধ্যে ঢাল নিচে উল্টা পাল্টা করছে, এরপরে তোমার ইটের বাম দিয়ে তুলে লাইছে 10 ইঞ্চি তুললে সেটা করতে। থার্মোকল যেন দিছে নিচে জিজ্ঞেস করছেন না কেন? তারা করছি, তারা করে দেখো, তারা কয়টা কল, তারা কলে সিস্টেম আছে, তারা কলে লেখা আছে, কি লেখা আছে, কি তার লেখা আমি কোনো কিছু কর ওয়ার্কার যদি কই দেখাই তো তারা কই আছে লিখিতভাবে অবশ্য জমা দিতাম, তারপরে তারা আমরা ওয়ার্কার দেখাইবো। আমরা পাড়া এলাকাবাসী আমরা দেখতাম না কাজটা কিভাবে, তুমি কইতা না, তুমি দেখাইতে পারত না, তারা অফিসে দিয়ে দেখতাম, আমরা দেখতে পারতাম না। ভালো কথা, ঠিক আছে, তুমি কাজটা করো, সুন্দরভাবে করো, সব 2 নম্বরের কাজ, সিমেন্ট ইট বালু সব কাট। ওয়াল করছে 3 বাইলে, ওয়াল করছে তোমার একটা এদিকে 3 বাইলে 3 জোড়া দিছে, আর এদিকে তোমার অল্প কুদ্র করছে, আর এক সাইডে তোমার ওয়াল দরকার, মানে ওয়ালই করছে না রানিং এর মধ্যে। আমি তারা এসে পড়ে, তারা কইছি, আমি কইছি আমি যদি কাজটা ঠিকভাবে নাও আমরা এলাকাবাসী সই করে আমি তাই না, আমরা দেখো ধমকি দিতে, তাই না ভিডিও আছে, ধমকি দেয় তুমি জিম্মেদার, তুমি এই পাড়া এলাকাবাসী তোমরা জিম্মেদার, রাস্তা না হয় মিনিস্টার দাও না, আমরা যাই, আমার রাস্তাটা আমরা স্যাংশন করেছি। কি নাম ওনার নাম? কি ওনার নাম? এসডু বুঝে, তার নাম কই হতাম না, এসডু নাম জানি না আমরা। তাইনে ধমকি দিছে আপনারে? হ্যাঁ ধমকি দিছে যে গাটনি কম করছে, এনে কইছে ডালাই দিব আগে, এটা পুরোটা ঢালাইবো, তাই না? কত এটা পুরোটা ঢালাই এনে এক গাড়ি বালু দিছে, দেশের পরে গাটনি করছে, হেরা এরা গাটনি কমাই করছে, এন্দা করছে 40 ইঞ্চি আর এন্দা করছে হেরা 30 ইঞ্চি। তাহলে আমার গাটনিটা আর এই টার্নিংটা হেরা কইছে করবো, ওখান করতো না, এটা মেপও নাই। তাহলে আমরা ওখানে বাড়ি ঘর জলটা কই যাবো? এই রাস্তার জলটা সব দাদা এই বাইক আমার জায়গা দাদা, আমার ওখানে এটা বাংতে বাংতে কই যেতেছে, যা আমরা বাইতে বাইরে তারি না হলে তারাই এইভাবে করে। আর সিমেন্টও কম দিচ্ছে, আর এটা কিতা করছে হেরা, আমার এটা ডালাই হয়েছে না, কাম হয়েছে না, এখানে আমি জায়গা ছাইরা দিছি, দুনিয়ার জায়গা, তাহলে হেরা আমাকে এই জায়গাটা সাফাইতেছে, আমি এই জায়গা ছাইরা দিছি। সোমবার সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীদের নিয়ে ঘটনাস্থলে আসে ঠিকাদারও। দপ্তরের পদাধিকারীদের সামনে রাস্তার নিম্নমানের কাজ নিয়ে এলাকাবাসীরা ঠিকাদারকে প্রশ্ন করাতে বেজায় চটে যান ঠিকাদার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীরা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয়রা বাধা দিতেই দপ্তরের পদাধিকারীরা হুমকি দিতে শুরু করে এলাকাবাসীদের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। করে দিব এরপর কথা আছে এরপর কথা আছে আরে আইছে সারে কইছে সারে কইছে আপনারা কিটা কইছেন তুমি কইছো আপনারা কিটা কইছেন এই জায়গা থেকে এই জায়গা না আমরা না কইলে কেন কইবো আমরা তারা সারা না কইলে আমরা কোন দিকা আপনারা যদি তার কাছে দায়িত্ব দিয়া দেন না দায়িত্ব দিছেন তার কাছে কি দায়িত্ব আপনি আমাকে জিজ্ঞেস করুন কোন দিকে আইছি না না আমি বাংলাদেশ থেকে আইছি আপনি কোন দিকে স্থানীয়দের দাবি, কাজের গুণগত মান বজায় রেখে এই পিচের রাস্তা নির্মাণের কাজ করা না হলে তারা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা বর্তমান সরকারের উপর স্থানীয়দের আস্থা ভরসা চরমে। এই অবস্থায় শেষ পরিণতি কি হয় সেটাই দেখার। স্যান্দন টিভি। এক সেনা জওয়ানের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রতারণা করার অভিযোগে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করল এক যুবতী। কিন্তু মহিলা থানার পুলিশ তদন্তে গা হিলামি করে চলেছে বলে অভিযোগ। নির্যাতিতা যুবতীকে দফায় দফায় কাটতে হচ্ছে মহিলা থানার চক্কর। সেনা জওয়ানদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করে দেশের মানুষ, কারণ তারা দেশ ও মাতৃকার কাজে নিয়োজিত। যখন শোনা যায় দেশ ও মাতৃকার কাজে যারা নিয়োজিত তারা যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে, তাহলে
মানুষ কি করে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে? এই রকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে মন্দির নগরী উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকার অমৃত দাসের ছেলে জয়দীপ দাস এক যুবতীর সঙ্গে প্রথমে ভালোবাসা, পরবর্তী সময়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই যুবতী জানায় গত 2015 সালে জয়দীপ দাসের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় 2019 সালে জয়দীপ সেনাবাহিনীতে চাকরি পায়। 2020 সালে তারা দুজনই কোর্টে কোর্ট ম্যারেজ করে। এরপর জয়দীপ প্রায় সময় এই যুবতীকে ডেকে আনত এবং তার অনিচ্ছার বিরুদ্ধে গেলে তাকে মারধর করত। একটা সময় শারীরিক সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এরপর জয়দীপ এই যুবতীর সঙ্গে নানা ধরনের চক্রান্ত শুরু করে, এমনকি মেয়েটির সাথে কখনো কখনো প্রতারণা করে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানায় এই যুবতী। পরবর্তী সময়ে এই মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে গত 15 মে উদয়পুর মহিলা থানায় জয়দীপ দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। কিন্তু এই যুবতীর অভিযোগ মহিলা থানার চক্কর কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছে সে, অথচ তদন্তের নামে ভরং শুরু করেছে মহিলা থানার পুলিশ। এর লগে আমার রিলেশন তো 2015 থেকে সবকিছু ভালো ভালো চলে, অনেক কিছু ভালো চলে চলতে চলতে 2019 আসার পর হ্যাঁ আর্মির জব পায়। জব পাওয়ার পরে তো এই 1 বছর যাওয়ার পর কোর্ট ম্যারেজ করছে আর কি আমার লগে। কোর্ট ম্যারেজ করার পর ওই তো দেখা করছি, বা আমি তো জানি আমার হাজব্যান্ড এই ব্যাপারে অনেক কিছু ফটো দিছি, দেওয়ার পর হ্যাঁ সবটি রাখছে। রাখার পর থেকে হ্যাঁ এরপর তো শুরু হয়েছে হেয়ার ব্ল্যাকমেলিং। তুমি এদিকে না এলে তুই অক্ষণ এদিকে, নাহলে তোর এরকম করবো অনেক কিছু রেখা সেটা নিয়ে সেটা বিরুদ্ধে অনেক কিছু করছে। হ্যাঁ অনেকবার নিজের অনেক বিরুদ্ধ হতে অনেকবার শারীরিক সম্পর্ক করছে, এইসব ফটো ভিডিও দেখায় সেটা ব্ল্যাকমেল করে না। হ্যাঁ ব্ল্যাকমেল করে। আর হ্যাঁ অনেকবার আমার মারছে যেদিকে পারছে এদিকে। হ্যাঁ কথা না শুনলেই হ্যাঁ আমার মারছে। হ্যাঁ কথার মতো আমি সব কিছু উত্থান করতাম, এর কাছে হাত জোর করছি যে তুমি এরকম করো না, আমার লাইফটা নিয়ে কিন্তু না। এরপরে সে স্টপ নাই, কন্টিনিউয়াসলি এমন করতে প্রায় 2 বছর সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের একটা ত্রিপুরা ইউনিভার্সিটি একটা গ্রুপ বানায়, এটার ভিতরে ছাড়ার পর আমরা তো এখন যে কেস দিছি। হ্যাঁ কি নেশা টেশা করে না? অনেক আমি তো রিলেশনে যে ফার্স্ট আসছিলাম তখন জানতাম না হে যে নেশা করে এরকম করে। আসার পরে তারপরে যাই সেটা হে জানি যে নেশা করে, সিগারেট মদ অনেক কিছু খায়। বিষয়টা কি তুমি থানাতে জানাইছো? হ্যাঁ বিষয়টা থানাতে জানাইছি। আজকে তো 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে তো অনেকবার গেছি ম্যাম তার কাছে। কেস করছো না? আচ্ছা এখন বিষয়টা নিয়ে তুমি কি চাইতেছো? বিষয়টা নিয়ে হের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইতেছি। হ্যাঁ যে আমার লাইফটা নষ্ট করছে, হ্যাঁ যে আমার লোক এইসব খারাপ কাজটি করছে, আমার সমাজের মধ্যে বদনাম করছে, এই লেগে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ভারতীয় দণ্ডবিধির 376(2) N 506 67 A ধারায় মামলা নথিভুক্ত হয়। মামলা হাতে নিয়ে উদয়পুর মহিলা থানা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য যে ভূমিকা পালন করার কথা ছিল তা কিছুই করেনি। বরাবর উদয়পুর মহিলা থানার বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হলেও আরক্ষা দপ্তরকে কোনো সঠিক ব্যবস্থা নিতে দেখা যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে নির্যাতিতা যুবতী মেয়েটি প্রশাসনের কাছে জয়দীপ দাসের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এখন দেখার বিষয় উদয়পুর মহিলা থানা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করে, সেই দিকে তাকিয়ে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। শান্তন টিভি। সুরাহা হল না পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মানুষদের। পানিসাগর মহকুমার পেকুছড়া গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের উদ্বাস্তুদের প্রথমবার একবার বন দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার পুনরায় দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়, কিন্তু উদ্বাস্তুরা টাকার অভাবে যেতে অসম্মতি প্রকাশ করে। কারণ এখান থেকে মহকুমা বন আধিকারিক অশোক কুমারের এখানে যেতে অনেকটা টাকা খরচা হবে। তাদের দাবি অন্ততপক্ষে একটি গাড়ির ব্যবস্থা করে দিলে প্রত্যেকেই আসতে পারবে। কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিয়ে অবশেষে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে নিয়ে আসে কিছু সংখ্যক এলাকাবাসী। যারা এসেছেন তাদের প্রত্যেকের ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে কে কোথায় ছিল, বাবা ঠাকুরদাদা কোথায় ছিলেন, কেন এসেছে, কবে এসেছে, কোথা থেকে এসেছে, এসব প্রশ্ন জিজ্ঞেস করেন এসডিএফও অশোক কুমার IFS। কিন্তু প্রত্যেকে
আসতে না পারার কারণে আবার একটি নোটিশ দেবেন বলে জানিয়ে দেওয়া হয়। প্রত্যেকের ইন্টারভিউ নেওয়ার পর সঠিক ব্যবস্থা সঠিক সময়ে নেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। কাঞ্চনপুরের বিভিন্ন এলাকা থেকে কেন এরা এসেছেন অল্প কয়েকটি পরিবার বিস্তারিতভাবে এসডিএফও-কে জানায়, কিন্তু কয়েকটি মাত্র পরিবার হওয়ায় এফডিএফও তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। তাই তিনি আরেকদিন সরকারি নোটিশ আসবে বলে জানিয়ে দেন। প্রথমবার একবার নোটিশ দেওয়া হয়েছে, প্রথমবার একবার আইলাম, সেই আওয়ার পরে সেম আজকে যেরকম কথা বলছি সেম আজকেও ওই দিনে কথা হওয়ার পরে ইয়ে করছে যে আজকে আওয়ার আগে আমি স্যাররে ফোন করছি, স্যাররে ফোন করে বলছি যে আমাদের তো সবের টাকা পয়সা নাই, কেমনে আইন স্যার, আপনারা যদি একটা গাড়ির ব্যবস্থা করে তাহলে আমরা এরারে আনা দিতে পারি। স্যার ওই সময় কইছে যে না, কোন স্যার আপনারা হ্যাঁ জার্জির আইতে লাগবে। কোন স্যার রে? হ্যাঁ কোন স্যার? অশোক স্যার কইছে সবের আইতে লাগবে, এটা একটা কোড, আমি এখানে জজ, তোমরা এখানে আসাম, এরকম একটা উদাহরণ দিয়ে বুঝেছে আর কি, যে এখানে আইয়া ইন্ডিভিজুয়ালি জার্জির যে বক্তব্য কিতা লেগে আইসি, কেনে আইসি, এটি সবটি তোমার নিজেরটা কইতে লাগবে। তো তারপরে আমি আপনার এখানে কমিটি আছে, কমিটি জানাইছি যে এরকম স্যারে কইছে তোমরা সবাই যাইছি। তারা কইতাছে এক একজনে 10 টাকা দিতে আছে, একজনে 20 টাকা দিতে আছে, তারা গাড়ি ভাড়া হয় জেরেক্সই ভালো করে দিতেছে। তারপরে এই 10 টাকা 20 টাকা করে সবটি জমা করে তারা কাগজটি জেরেক্সরা আমি নিজে নিয়ে আসি। কিন্তু আজকে আবার যখন স্যাররে কইছি তারা তো আইতে পারতো না, স্যার আমি আগেও কইছি তারা একটা গাড়ির ব্যবস্থা করলে তারা সবাই আইতে আর। তারপরে তো এখানে এখন কইছে এটা তো আমার কিছু করার নেই, যতজন আইসে তারা স্টেটমেন্ট নেই, ঠিক আছে, তাহলে একজন করে নিতে আসে। তো আমার ডাক্তার নিচ্ছে, আমি যাওয়ার পরে আমার জিজ্ঞাসা আমার বাড়িতে কীটা আছে, আমার ভাই কজন, মানে সংসারে কতজন আছে, জায়গা জমিটা আমার নামে আছে কি না আছে, সব কিছু জানলো। জানার পরে কইলো ঠিক আছে। আরেকজন অতটুকুই জিজ্ঞাসা, এছাড়া তো আর কিছু জিজ্ঞাসা না। আপনারা করতে গেছেন? আমি তো কাঞ্চনপুর থেকে আইছি। হোটেলে খেতে এসে হোটেলে মালিকের দামি স্মার্টফোন চুরি করে নিয়ে পালালো এক যুবক। ঘটনা সোমবার দুপুরে বিশালগড় ব্রিজ চৌমুহনী সংলগ্ন একটি হোটেলে। হোটেলের মালিক ভুবন সাহা তার 17,000 টাকা দামের স্মার্টফোন হোটেলে রেখে আনুষঙ্গিক কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় হোটেলে খেতে এসে এক যুবক হোটেলের মালিকের স্মার্টফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় মোবাইল খোঁজাখুঁজি। কোথাও মোবাইলের হদিশ পাওয়া যায়নি। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে চুরির দায়ে একটি অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে। কাস্টমার আছে তারা বাড়ি দিতে আমি আলোচনা কাস্টমারকে গেছে মনে হচ্ছে আমার মোবাইল কথা নাই 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 নাই, তারপরে ফোন করতে বলো শুনছো। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, কত টাকা দাম হইবে? প্রায় 12,000 টাকা। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? হ্যাঁ, আমি আচ্ছা, কাস্টমার আছে কাস্টমার এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দিঘির পার্ক। এই জগন্নাথ দিঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। রবিবার সকালে জগন্নাথ দিঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙা অবস্থা দেখতে পান প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পড়া নাগরিকরা। কেন এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী। তাই এই জগন্নাথ দিঘির সৌন্দর্যায়নে নষ্ট না করাকে নিয়ে সোমবার বিকেলে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের কাছে বিজেপি 31 রাধা কিশোরপুর মণ্ডলের তরফ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির 31 রাধা কিশোরপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অন্যান্য নেতৃত্ব। মণ্ডল সভাপতি বললেন, জগন্নাথ দিঘির পার্কে এক ধরনের দুষ্কৃতীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সৌন্দর্যায়নের রূপ দিয়েছে সরকার। সেই সৌন্দর্যায়নগুলির মধ্যে এক ধরনের দুষ্কৃতীরা সেই জায়গায় কিছু না কিছু সরঞ্জাম ভেঙে ফেলে দিচ্ছে।
তো এই সৌন্দর্যায়নের একটা খুব একটা দৃষ্টান্তমূলক একটা জায়গা হলো আমাদের এই জগন্নাথ দিঘি, যাকে খুব সুন্দর করে আমরা এই ত্রিপুরা রাজ্যের যতগুলি দিঘি বা সৌন্দর্যায়নের যে জায়গাগুলি দেখি তার মধ্যে আমাদের উদয়পুর জগন্নাথ দিঘিটা একটা আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ডেভেলপমেন্টের বা সৌন্দর্যায়নের। তো তাকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্কৃতিকারী এটা উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা দেখলাম কি বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং গত এই কালকে সকালবেলাও আমরা দেখলাম, গতকালকে সকালবেলা দেখলাম এর আগের দিন খুব সময়, এর আগের দিন রাত্রিবেলা হয়তো বা রাতের আধারে অন্ধকারের সহায়তায় এই কিছু হয়তো বা কে বা কারা আমরা তো দেখিনি, কিন্তু এই দুষ্কৃতিকারী এই সরকারকে অপচেষ্টা বা বদনাম করার জন্য বা আমাদের উদয়পুর শহরকে বদনাম করার জন্য সর্বোপরি এই সংস্কৃতি শহরকে একটা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।